করা মানে আর্টিকেল 5 অ্যাক্টিভ হয়ে যাবে। মানে ন্যাটোর সবগুলো দেশ তুরস্কের পক্ষে জড়ো হয়ে যাবে এবং ইসরায়েলের মাথায় বিশাল বিপদ চেপে বসবে। আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র তখন ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য। সে কারণে ন্যাটোর এই আর্টিকেল 5কে পাশ কাটিয়ে কিভাবে তুরস্কে আক্রমণ করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করছে ইসরায়েল, এবং তারা দুটি পথ পেয়েছে। সেই দুটি পথে তারা তুরস্ককে অ্যাটাক করতে চায়। কোনো কারণ আছে? কোনো কারণ নেই, কারণ শুধু অক্টোবরের নির্বাচন। তবে তুরস্ক ইসরায়েলের খেলনার পুতুল নয়। ইসরায়েলের নির্বাচনে জয়লাভ করার জন্য তুর্কি সৈন্যদের রক্ত ঝরবে, আর ইসরায়েলি সৈন্যরা এই পৃথিবীর বুকে এত স্বাধীনভাবে চলবে সেরকম কোনো খেলা হবে না। প্রেসিডেন্ট এরদোয়ান আগাম চাল দিয়েছে। এরদোয়ানকে কোথাও কেউ দেখছে না, এরদোয়ানের কোনো বাক্য নেই, মিডিয়াতে কোথাও এরদোয়ান নেই। কেন? কারণ প্রেসিডেন্ট এরদোয়ান এখন সামার ভেকেশনে আছেন, পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। তবে এরদোয়ান কি কিছু জানছেন না? অবশ্যই জানছেন। এরদোয়ান কি কিছু করছেন না? অবশ্যই করছেন। কি করতে চাইছে ইসরায়েল আর কি করতে পারে তুরস্ক অলরেডি একটা দাবার চাল দিয়ে দিয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের লাইভে। সেই সাথে তুরস্ক ইসরায়েল সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। কিন্তু কেউ যদি বেয়াদবিমূলক খোঁচামূলক কমেন্ট করেন, তাকে আস্তে করে আমরা লাইভ থেকে বের করে দেব। আমাদের দর্শকদের সাথে সাথে এমন কিছু মানুষ যুক্ত হয় সম্ভবত ভারত থেকে। তারা মন মনে প্রাণে চায় কেউ একজন তুরস্ককে আক্রমণ করুক, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল আঙ্কারাকে ধ্বংস করে দেখ। আমরা কখনো কোনো মুসলিম দেশের অথবা কোনো দেশের উপর এই ধরনের আগ্রাসন চাই না। কিন্তু প্রতিহিংসা পরায়ণ কিছু মানুষ সহ্য করতে পারে না তুরস্কের উন্নতি। যেন তুরস্ক কেন অক্ষত আছে এটাই তাদের ভালো লাগছে না। তুরস্ক নিজেকে যুদ্ধ থেকে অক্ষত রেখেছে এবং তার মিত্রদেরকেও অক্ষত রাখার সাধ্যমতো চেষ্টা করেছে। সে যাই হোক, প্রতিহিংসার বাংলা একটা কথা আছে, শকুনের দোয়ায় গরু মরে না। আমরা লাইভ শুরু করার আগে তাদেরকে একটু হুঁশিয়ারি দিলাম যে আপনার সিনসিয়ার কোনো কোশ্চেন থাকলে আই উইল রেসপন্স, বাট উল্টাপাল্টা গালিগালাজ করবেন না। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে আজকে জরুরি বৈঠকে বসেছে নেতানিয়াহু, এবং নেতানিয়াহুর আলোচনার মূল টপিক তুরস্ক। ইসরায়েল পরিকল্পনা করছে এবার সত্যি সত্যি তুরস্কে একটা আক্রমণ করবে, এবং সে আক্রমণ তুরস্কের মূল ভূখণ্ডে করবে না, কারণ তুরস্কের মূল ভূখণ্ডে আক্রমণ করা মাত্রই আর্টিকেল 5 চালু হয়ে যাবে। সুতরাং ইসরায়েল চিন্তা করছে তারা আক্রমণ করবে সাইপ্রাসে অথবা সিরিয়াতে, তুরস্কের যেখানে তুরস্কের যেখানে সৈন্য আছে। কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে। সেই বিবৃতিতে নেতানিয়াহুর অফিস দাবি করছে এরদোয়ান একজন ইহুদি বিদ্বেষী স্বৈরশাসক। এরদোয়ান ইজ এন অ্যান্টিসেমিটিক ডিক্টেটর। তিনি কি করেছেন? কুর্দিশদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছেন। ইহুদিদের উপর কি কোনো হত্যাযজ্ঞ চালিয়েছে? না, না, সেটার কোনো তথ্য নাই। হত্যাযজ্ঞ চালিয়েছে কুর্দিশদের উপর। তা বেটা কুর্দিশরা কি ইহুদি? না, সেটাও না। আচ্ছা, তারপরে এরদোয়ানের কি বিরুদ্ধে অভিযোগ? হামাসের সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছেন। আর কি অভিযোগ? এরদোয়ান সাইপ্রাসের অর্ধেক অংশ দখল করে রেখেছেন। আর কি অভিযোগ? এরদোয়ান তার দেশের বিরোধী সাংবাদিক ও রাজনীতিবিদদের অনেককে কারাগারে বন্দী করে রেখেছেন। এবং আরো অভিযোগ, তিনি এখন সিরিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে তার আগ্রাসন বাড়াতে চান। কোথায় বাড়াতে চায়? সিরিয়ায়। তা সিরিয়া কি ইসরায়েলের বাপের সম্পত্তি? তুরস্ক সিরিয়ায় কি করবে তাতে ইসরায়েলের মাথা ব্যথা কেন? এখানেও থামেনি। এখন নেতানিয়াহুর অফিস বলছে ইসরায়েল তা সহ্য করবে না। মধ্যপ্রাচ্যের একমাত্র সত্যিকারের গণতন্ত্র ইসরায়েলে আছে, এবং ইসরায়েলের নেতা এবং সেনারা এরদোয়ানের কারণে ভয় পাবে না। এরদোয়ানের কোনো প্রচেষ্টা কাজে দিবে না। বাংলা ভাষায় একটা কথা আছে, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। তুরস্ক কি করছে না করছে তাতে এতটাই আতঙ্কগ্রস্ত ইসরায়েল। ইসরায়েল আগ বাড়িয়ে বলছে
তুরস্কের কোনো কর্মকাণ্ড ইসরায়েলকে ভয় দেখাতে পারবে না। ভয় না দেখলে ইসরায়েল চুপ থাকুক। ইসরায়েলের কেন এত কথা? প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে তুরস্ক আজকে একটা বড় দাবার চাল দিয়েছে। সামার ভ্যাকেশন থেকে এরদোয়ান এই তুরুপের তাসটা খেলেছে। তুরস্ক নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, অ্যারেস্ট ওয়ারেন্ট। কেন? কারণ আন্তর্জাতিক জলসীমায় তুরস্কের গাজাগামী মানবাধিকার কর্মীদের ইসরায়েলি সৈন্যরা নেতানিয়াহুর নির্দেশে আটক করেছে, গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। এবং সে কারণে তুরস্ক তার দায় নেতানিয়াহুকে দিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। এখানেই শেষ নয়, আরো আছে। তুরস্ক ইন্টারপোলের কাছে অফিসিয়ালি আবেদন করেছে ইন্টারপোল যেন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য রেড নোটিশ জারি করে। ইন্টারপোলের রেড নোটিশ কি জিনিস? ইন্টারপোলের রেড নোটিশ হলো, যদি কোনো দেশ যারা ইন্টারপোলের সদস্য তারা কোনো দাগী আসামিকে গ্রেপ্তার করতে চায়, তখন ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। তখন সেই আসামি যেই দেশে আছে সেই দেশেই তাকে গ্রেপ্তার করে ইন্টারপোল যারা অভিযোগ করেছে তাদের দেশে পাঠায়। একটা উদাহরণ দেই, ধরেন বেনজির আহমেদ, গোপালগঞ্জের গোপালী পুলিশ অফিসার, এক সময় ধরাকে সরাগেন করত, শত নয় হাজার কোটি টাকার দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে গিয়েছে, শাপলা গণহত্যার জন্য দায়ী। এখন দুবাই আছে। বাংলাদেশ সরকার যদি বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে, তখন ইন্টারপোলের কাছে বলতে পারবে যে তোমরা রেড নোটিশ জারি করো। তাহলে ইন্টারপোল দুবাই থেকে, দুবাই পুলিশ বেনজির আহমেদকে গ্রেপ্তার করে ইন্টারপোলের কাছে দিবে, ইন্টারপোল তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। ঠিক এইভাবে একটা কূটনৈতিক, একটা আইনগত পদক্ষেপ নিয়েছে তুরস্ক। এখানেই তুরস্ক থেমে নেই। আজকে ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য তুরস্কের ক্ষমতাসীন দল আক পার্টির অন্যতম মিত্র, কোয়ালিশন পার্টনার এমএইচপি দলের প্রধান একটি হুমকি দিয়েছে ইসরায়েলকে। তারা বলেছে, এমএইচপির প্রধান দেবলেত বাচিলি বলেছে, তুরস্ক কোনো দেশের সাথে যুদ্ধ করতে চায় না, এমনকি ইসরায়েলের সাথেও যুদ্ধ করার কোনো ইচ্ছা তুরস্কের নেই। কিন্তু কেউ যদি তুরস্কের সিকিউরিটি নষ্ট করতে চায়, তুরস্কের স্ট্যাবিলিটি নষ্ট করতে চায়, তুরস্ককে হুমকি দিতে চায়, তাহলে তাদেরকে কিভাবে জবাব দিতে হবে তা তুরস্ক খুব ভালো করে জানে। তুরস্কের সোশ্যাল মিডিয়াগুলো বলছে ইরান তাদের যেই ড্রোনগুলো দিয়ে ইসরায়েলকে মোকাবেলা করেছে, সেই ড্রোনগুলো অন অ্যান এভারেজ মাত্র 20 কেজি 20 কেজি এমিউনিশন নিয়ে আকাশে উড়ে। আর তুরস্কের এক একটা ড্রোন 700 কেজি এমিউনিশন নিয়ে আকাশে ওঠে, 700 কেজি। এখন ইন্টারেস্টিং বিষয় হলো, যদি ইসরায়েল সিরিয়াতে কিংবা সাইপ্রাসে তুর্কি সেনাদের উপর আক্রমণ করেই শেষ পর্যন্ত, তাহলে ইসরায়েলের জবাব তুরস্ক কেমন ভাবে দিবে? জবাব কি দেওয়া উচিত সাথে সাথে? এবং তুরস্ক ঠিক একই স্টাইলে জবাব দিতে পারে। তুরস্ককে ইসরায়েলের ভেতরে প্রবেশ করার দরকার নেই। তুরস্ক শুধুমাত্র গাজার যে অংশটিতে দখলদার সেনাবাহিনী দখল করে রেখেছে, সেখানে যদি তুরস্ক অ্যাটাক করে, দিস ইজ নট পার্ট অফ ইসরায়েল, দিস ইজ পার্ট অফ প্যালেস্টাইন অ্যান্ড ইন্টারন্যাশনালি রিকগনাইজড এরিয়া অফ প্যালেস্টাইন। শুধু গাজার দখল করা জায়গায় অথবা পশ্চিম তীরে তুরস্ক যদি কোনো জবাব দিতে চায়, সেই জবাব দেওয়ার সক্ষমতা তুরস্ক আছে। এবং তুরস্ককে গাজায় যেতে হবে না, তুরস্ককে পশ্চিম তীরে যেতে হবে না, শুধুমাত্র সিরিয়া থেকে কিংবা ভূমধ্য সাগর থেকে তুরস্কের ড্রোন ফায়ার করলে সেটা অন্তত 200 কিলোমিটার দূরে যে পড়বে। তুরস্কের হাতে এমন পরিমাণ মিসাইল আছে যেটা তুরস্ক থেকে নিক্ষেপ করলেও সেটা 1200 কিলোমিটার দূরে যে হিট করতে পারে। এবং সেটার জন্য তুরস্কের মূল ভূখণ্ড থেকে অ্যাটাক করার কোনো প্রয়োজন নেই। তুরস্ক যদি তার যেই মিসাইলগুলো সাইপ্রাসে আছে, যেই মিসাইলগুলো সিরিয়ার কাছাকাছি জায়গা আছে, সেখান থেকেও ফায়ার করতে পারে।
তুরস্ক ফায়ার করতে পারে তার সাবমেরিন থেকেও। ভূমধ্যসাগরের যে কোনো দেশে, ইসরায়েলের হাইফা বন্দরের কাছেও তুরস্কের সাবমেরিন থাকা অসম্ভব কিছু নয়। সুতরাং এর ইসরায়েল যদি তুরস্কের সাথে খেলতে চায়, তাহলে তারা খেলতে পারে। তাদেরকে এমন একটা শিক্ষা দেওয়ার জন্য তুরস্ক প্রস্তুতি নিচ্ছে, যাতে বাপের নাম ভুলে যাবে। ইতিমধ্যে নেতানিয়াহু তার ছেলের নেতানিয়াহুর ছেলে তার বাপের নাম চেঞ্জ করে ফেলেছে, আপনারা জানেন কিনা জানি না। নেতানিয়াহুর ছেলে ইয়ের লাপিদ, ইয়ের লাপিদ না, নেতানিয়াহুর ছেলের নাম হলো কি, এক নেতানিয়াহু, যে জাত অজাতের নাম দিয়ে কি আসবে। নেতানিয়াহুর ছেলে রিসেন্টলি তার নাম চেঞ্জ করেছে। সে যেখানেই যায় সবাই তাকে নেতানিয়াহুর ছেলে বলে নানা রকম টিস করে, বাপের নাম চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা, একটু সিরিয়াতে আসি, তারপরে আপনার আলোচনার প্রশ্নের উত্তর দিব। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করা অবস্থায় তিনি ঘোষণা দিয়েছেন সিরিয়া মক্কা চুক্তিতে যোগদান করার জন্য প্রস্তুত আছে। অর্থাৎ সিরিয়া, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের যে আহ, পাকিস্তানের মধ্যে যেই আনলাসমা অথবা এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টে যোগ দিতে চায়। এবং টেকনিক্যালি সিরিয়া এই তিনটি দেশের মাঝখানে পড়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ সাইবানি বলেছে, সিরিয়া একটি স্বাধীন দেশ। সিরিয়া কোন দেশের সাথে মিত্রতা করবে, কোন দেশে যোগ দিবে, সেটা কাউকে জিজ্ঞেস করবে না। এবং কে আপত্তি করলো না করলো, সেটা সিরিয়া ড্যাম কেয়ার। তিনি বলেছেন, দরকার লাগলে সিরিয়া ইরানের সাথেও সম্পর্ক পুনর্স্থাপন করতে প্রস্তুত আছে। যদি ইরান স্বীকার করে নেয়, সিরিয়ার জনগণের সাথে ইরান গত 10 বছর কি ব্যবহার করেছে, যদি ইরান স্বীকার করে, তাহলে ইরানের সাথেও আলোচনায় প্রস্তুত আছে সিরিয়া। এই কথাটি বলেছেন একজন পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যোগ দিবে? আপনি বলুন, বাংলাদেশের কি মক্কা চুক্তিতে যোগ দেওয়া উচিত? বাংলাদেশের আমরা যেই দর্শকরা জয়েন করেছেন তারা উত্তর দিতে পারেন, বাংলাদেশের সরকারের কি মক্কা চুক্তিতে যোগ দেওয়ার উচিত? এই মুহূর্তে মক্কা চুক্তির দুইটি প্রধান শত্রু মনে করা হচ্ছে, একটি ইসরায়েল আর একটি ইন্ডিয়া। ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তানের এই জোট। পাকিস্তান এটিকে ব্যবহার করবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। বাংলাদেশের কি এই দুটি দেশের কোনো একটির পক্ষ থেকে হুমকি ধামকি আগ্রাসনের কথা আছে? বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদকে একটা বই উপহার দিয়েছে ভারতের বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার, কৌটিল্যের অর্থশাস্ত্র। বইটির মধ্যে লেখা আছে যে সকল প্রতিবেশী শত্রু, শত্রুর শত্রু আমাদের মিত্র। অর্থাৎ ভারত ঘোষণা দিচ্ছে তার প্রতিবেশী বাংলাদেশ তার শত্রু। আবার আজকে দাদাবাবু যেইভাবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর সামনে বসেছে, পায়ের উপর পা তুলে, একটা চরম ধৃষ্টতা। আমির খসরু মাহমেদ একজন বাংলাদেশ সরকারের ক্যাবিনেট মিনিস্টার, আর ত্রিবেণী তিনি একজন মামুলি হাই কমিশনার। একজন ক্যাবিনেট মিনিস্টারের পজিশন অনেক উপরে। কোন সাহসে ভারতের হাই কমিশনার বাংলাদেশের মন্ত্রীর সামনে পায়ের উপর পা তুলে? আমির খসরু যদি বাপের বেটা হতো, আমির খসরু পায়ের উপর পা তুলে বসতো। প্রেসিডেন্ট এরদোয়ানের সামনে পায়ের উপর পা তুলে বসেছিল বারাক ওবামা আমেরিকায় হোয়াইট হাউসে। সাথে সাথে এরদোয়ান পায়ের উপর পা তুলে বসেছে। এরদোয়ান জবাব দিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট, তুমি যদি পায়ের উপর পা দিয়ে বসতে পারো, আমিও তুরস্ক রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, আমিও সমানে সমান। আমির খসরু মাহমুদ একজন রাজাকারের সন্তান। পরে দেখুন, বাবা রাজাকার ছিল ভারতের, আর আমির খসরু মাহমুদকে বলা হয় ভারতের রাজাকার। বাবা ছিল পাকিস্তানের রাজাকার। আমির খসরু মাহমুদ ভারতের লবি মেনটেন করে। বিএনপির ভিতরে যেই লোকগুলো ভারতীয় লবি মেনটেন করে, তার মধ্যে টপ একজন লিডার আমির খসরু। এবং ভারতীয় বাপদের সামনে পায়ের উপর পা তোলার সাহস দেখানে। আজকে যদি আমির খসরু
পায়ের উপর পা তুলে বসতো, বাংলাদেশের 18 কোটি মানুষ হাততালি দিত যে বাপের বেটার মতো কাজ করেছো। ডক্টর ইউনূস সরকারের কোনো মন্ত্রীর সামনে ভারতের কোনো রাষ্ট্রদূত পায়ের উপর পা তোলার স্পর্ধা দেখায়নি। আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তি যেন বাংলাদেশের ক্যাবিনেটে থাকে। তারা যেন বোঝে তাদের মর্যাদা কোথায়। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আয়তনে ছোট হতে পারে, সমস্যা নেই। আমাদের জনসংখ্যা কম নয়, আমাদের কোনো দিক থেকে আমরা কম নয়। সবচেয়ে বড় কথা, আমরা আহ একটা স্বাধীন সার্বভৌম দেশ। একজন বলেছেন যে আমির খসরু মাহমুদ বাণিজ্য মন্ত্রী না অর্থমন্ত্রী। রাইট, অর্থমন্ত্রী। কি মন্ত্রী তাতে কিছু যায় আসে না, যায় আসে বডি ল্যাঙ্গুয়েজে। মন্ত্রীর মতো বডি ল্যাঙ্গুয়েজ আছে কিনা, নাকি কাচুমাচু করে। আমরা বিএনপি সরকারের মন্ত্রীদের দেখতাম পররাষ্ট্র নিয়ে এমন ভাবে চাপ সৃষ্টি করতে চান ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের সরকার, যাতে বিএনপি সরকার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত আনতে বাধ্য হন, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিতে প্রতিশ্রুতি দেন, এরকম নানা বিষয়। কিন্তু আসলে বাস্তবতা কি? এমন কথাও আসছে যে ভারত মক্কা চুক্তির অধীনে, এই যে মক্কা জোট যেটা গঠিত হচ্ছে বা হয়েছে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের নেতৃত্বে, এখানে আরো অনেকেই যোগ দেবে। সেই জোটে বাংলাদেশ যদি যোগ দেয় তাহলে ভারতের জন্য সেটা যথেষ্ট উদ্বেগের কারণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে ভারত চাই এই জোটে যাতে বাংলাদেশ যোগ না দেয়, এবং একথা কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই যে এই মক্কা জোট বেসিক্যালি অনেকের স্বার্থের বিরুদ্ধে যাবে। তার ভিতরে ভারতের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার অবধারিত সম্ভাবনা রয়েছে। তার প্রধান কারণ, এই মক্কা জোটে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান রয়েছে আপাতত। এর ভেতরে তুরস্ক এবং পাকিস্তান দুটো দেশের সাথেই প্রায় একই রকমের সম্পর্ক খারাপ ভারতের। এই যে আঞ্চলিক সমীকরণ, এবং এই জোট গঠনের পরপরই পাকিস্তান কিন্তু আঞ্চলিক সমীকরণের ক্ষেত্রে, তার পূর্বাঞ্চলীয় সীমান্তের ক্ষেত্রে বা ভূ রাজনীতির নানা হিসাব কিতাবের ব্যাপারে বেশ একটা জোরালো অবস্থানে, শক্ত অবস্থানে চলে গেছে। পাকিস্তান মূলত এতদিন ভারতের বিরুদ্ধে যেভাবে শক্ত অবস্থানে ছিল, এই জোট গঠনের পর তার অবস্থান আরো বেশি শক্ত হয়েছে। যখন ভারতের জন্য এই জোট অ্যাকচুয়ালি একটা মাথা ব্যথার কারণ বা অস্বস্তির কারণ, তখন সেই জোটে যদি বাংলাদেশ যোগ দেয় তাহলে কার্যত ভারত এইভাবেই দেখবে হয়তো যে 71 সালের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ভারতের দুই পাশে যেরকম দুটো অস্বস্তির ব্যাপার ছিল, দুই পাকিস্তানের দুই অংশ, তেমনি এই মক্কা জোটে যদি বাংলাদেশ যুক্ত হয় তাহলে ভারত পশ্চিম পাশে পাকিস্তানকে এবং পূর্ব পাশে বাংলাদেশকে দেখবে এই জোটের শরিক দেশ হিসেবে, এবং এই জোটের শরিক হিসেবে ভারতের কাছে বাংলাদেশ, পাকিস্তান দুটোই অস্বস্তির কারণ। এবং সম্ভবত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই জোটে যোগ দেবে, সেই ব্যাপারে তারা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। মোটামুটি আলোচনাটা এইরকম যে মক্কা জোটে যোগ দেওয়ার ব্যবস্থা যেহেতু আছে, দরজা যেহেতু খোলা, এবং আমরা যথেষ্ট ঘনিষ্ঠভাবে সম্পর্ক রাখছি, হয়তো সময়ের ব্যবধানে বাংলাদেশ এই মক্কা জোটে যোগ দেবে। ব্যাপারটা যদি এইরকম হয়, এবং এইরকমই বাংলাদেশের অবস্থান এইরকম অনেকটা, তাহলে ভারতের সেখানে কিছু কথা বলার বা কিছু বিষয় ভাবার আছে। সেই কথাগুলো, সেই ভাবনাগুলো কি জনাব তারেক রহমানকে ভারত সফরে নিয়ে তার সামনে তুলে ধরতে চাই ভারতের সরকার? কোনো সন্দেহ নেই, মক্কা জোট শুধু মধ্যপ্রাচ্য না, দক্ষিণ এশিয়ার রাজনীতির বিরাট সমীকরণ বদলে দেবে। এবং এই মক্কা জোটে যোগ দেওয়ার কারণে পাকিস্তান ভারত সীমান্তে অনেক বেশি শক্তিশালী অবস্থানে চলে যাবে, এবং ক্রমেই দক্ষিণ এশিয়ায় ভারত এক ধরনের একা হয়ে যাচ্ছে, এবং পাকিস্তান সায় সায় করে কূটনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে, শক্ত অবস্থানে চলে যাচ্ছে।
এবং অনেকের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করছে। এটা ভারতের জন্য খুবই অস্বস্তির কারণ। বাংলাদেশ গত 15, 16, 17 বছরের ট্র্যাডিশন বাদ দিয়ে যদি এখন এই বক্কা জোটে যোগ দেয়, পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে, দক্ষিণ এশিয়ায় যে সার্ক কেন্দ্রিক যে বলয়টা ছিল সেই বলয় যদি আবার উজ্জীবিত হয় এবং সেখানে যদি ভারত খানিকটা একাকী থাকে, বাকিরা অনেকেই ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে, তাহলেও সেটা ভারতের জন্য ঝামেলার কারণ, অস্বস্তির কারণ। ফলে যেভাবেই হোক ভারত বাংলাদেশকে হাতে রাখতে চাইছে।